আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে। আমরা আমাদের এই প্রথম সেমিস্টারের শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছি। এখন আপনারা আশা করি আমাদের ক্লাসগুলো খুব মনোযোগের সহযোগে করবেন এবং আপনারা আপনাদের যে কাজগুলো, যে পড়ালেখাগুলো করার প্রয়োজন বাড়িতে, সেই পড়ালেখাগুলো আপনাকে করতে হবে। কারণ হলো আপনাকে একটা ভালো রেজাল্ট আপনি যদি পেতে চান তাহলে অবশ্যই কিছু পরিশ্রম করতে হবে। তো আমাদের ধারাবাহিকভাবে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসও শুরু হবে শনিবার থেকে। আপনারা প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করবেন। আমাদের ইঞ্জিনিয়ার নাসিরউদ্দিন রুবেল সাহেব প্র্যাকটিক্যাল ক্লাসগুলো পরিচালনা করবেন, বেশিরভাগ প্র্যাকটিক্যাল ক্লাসগুলো নেবেন। আর হয়তো বা একটি বিষয় আমি প্র্যাকটিক্যাল ক্লাস নেব, সেটা আপনারা দেখবেন। আচ্ছা, মাইক্রোফোনটা ও আচ্ছা, অসুবিধা নেই, শোনা যাচ্ছে। মাইক্রোফোনটা দেখুন তো ধরে রাখছে কিনা, এটা কোনো কথা হইল। আপনার মুখের অংশটা লাগালাম, আপনার অংশটা আপনি লাগালাম। অথচ ক্লাস করাইতে গেলে মাইক্রোফোনের জায়গা মানে রাখে, আমি এটা হাতে ধরে হাতে ধরে নিচে থাকলে সমস্যা নেই। তো আমরা যে কথা বলছিলাম, আমাদের খুব শীঘ্রই পরীক্ষা অনুষ্ঠিত হবে। আপনারা আশা করি ভালোভাবে প্রিপারেশন নেবেন। তো আমাদের আজকের যে আলোচ্য বিষয়, আমরা গত ক্লাসে আমাদের যে অধ্যায়টি ধরেছিলাম সেই পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় টপিক থেকে আজকে আমরা আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো পার্সোনাল অপারেটিং সিস্টেম। আমরা গত ক্লাসে আমাদের অ্যালগরিদম সাবজেক্টটি শেষ করেছি। আমরা চেষ্টা করব যে আমাদের আগামী এই ক্লাস এবং আগামী একটি ক্লাসের মধ্যে আমরা আমাদের এই সাবজেক্টটিও শেষ করব। এরপরে আমরা প্রোগ্রামিং সিটা শেষ করে দিব আপনারা, এবং আপনাদেরকে ছোট করে একটা সাজেশন দেওয়ার চেষ্টা করব। ওই সাজেশন অনুযায়ী আপনারা আশা করি পড়ালেখা করবেন। আজকে আমরা একটি সাজেশন পাবলিশ করছি, ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম। অবশ্যই অন্তত আমরা যে প্রশ্নগুলো দিয়েছি এই প্রশ্নগুলো অবশ্যই আপনারা পড়বেন। আমরা আরও ইচ্ছা করলে আরও অনেক ব্যাপক সাজেশন দিতে পারতাম, কিন্তু আমরা শর্ট করেছি শুধুমাত্র আপনাদের জন্য। আমরা আশা করি আপনারা অন্তত এই শর্ট সাজেশনটা আপনারা ফলো করবেন। না হলে তো আমরা আপনাদের ভালো রেজাল্টের প্রতিশ্রুতি দেওয়াটা খুব কঠিন হয়ে যাবে। যাক, আমরা আজকে যে জিনিসটি আলোচনা করব সেটা হলো পার্সোনাল কম্পিউটার অপারেটিং সিস্টেম। আমরা জানি আমাদের কম্পিউটার যদি পরিচালনা করতে হয় তাহলে আমাদের একটি অপারেটিং সিস্টেম নিতে হয়, সেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। তো আমাদের পার্সোনাল কম্পিউটার বলতে আমরা যেটাকে পিসি বলি, আমরা পার্সোনাল কম্পিউটারকে সংক্ষেপে পিসি বলি। পিসি মানে হলো পার্সোনাল কম্পিউটার। হ্যাঁ, পার্সোনাল কম্পিউটার। তো আমাদের পার্সোনাল কম্পিউটারে আপনার অপারেটিং সিস্টেম দুই ধরনের হয়ে থাকে। একটা হলো মাইক্রোসফট উইন্ডোজ, এবং আরেকটি হলো আমাদের অ্যাপল ম্যাক্স ওএস, অ্যাপল ম্যাক ওএস এক্স। তো আমাদের এই দুইটি জিনিস আমরা সাধারণত আমাদের যেই মাইক্রোসফট কোম্পানির যেই কম্পিউটারগুলো রয়েছে সেই কম্পিউটারগুলোতে আমাদের মাইক্রোসফট উইন্ডোজ ব্যবহৃত হয়। এই উইন্ডোজের নানা ভার্সন আমাদের চলে এসেছে। আমরা সেই ভার্সনগুলো সম্পর্কে আলোচনা করব আজকে। আর অ্যাপলের যে সিস্টেমটি আছে সেটি আসলে আমাদের সচরাচর আমরা ব্যবহার করতে পারি না, কারণ এটা অনেক দামি একটি ডিভাইস। এটি আমাদের দেশে আমরা খুব রেয়ার, যারা অনেক অর্থশালী তারা ব্যবহার করে থাকে। আমরা সাধারণত এই জিনিসটি আমাদের সচরাচর যারা মানুষ আছে তাদের কাছে আসে না। তো তারপরে আমরা এটা সম্পর্কেও কিছু আলোচনা করব। আমাদের আজকে যে মাইক্রোসফট উইন্ডোজের যে ভার্সনগুলো বের হয়েছে, প্রথম যে উইন্ডোজটি ছিল, উইন্ডোজ কি আসলে, এটা হলো চিত্রভিত্তিক। এটাকে আমরা বলি গুই। কি গুই হলো অপারেটিং সিস্টেমের আপনার চিত্রভিত্তিক। গুইয়ের অর্থ হলো গ্রাফিক্স ইউজার ইন্টারফেস। গ্রাফিক্স ইউজার
ইন্টারফেস, অর্থাৎ আগে কম্পিউটারগুলো পরিচালিত হলো ডস সিস্টেমে, অর্থাৎ আপনি বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আপনি দেখতেন কম্পিউটারটা, কিন্তু পরবর্তীতে মাইক্রোসফট তাদের গুই প্রযুক্তির মাধ্যমে অর্থাৎ গ্রাফিক্সের মাধ্যমে আমাদের কাছে সব কিছু, অর্থাৎ আমরা যখন কম্পিউটার যদি ঢুকি এখন আমরা দেখি যে আমাদের একটা চিহ্ন থাকে, স্টার্টের চিহ্ন থাকে। তা স্টার্টের চিহ্নের মধ্যে আমরা ক্লিক করলে কি হয়, স্টার্ট অনেক সময় লেখা থাকে, বর্তমান ইয়েগুলোর মধ্যে আমাদের লেখাও থাকে না, শুধুমাত্র আমাদের চিত্র থাকে। তো এই চিত্রভিত্তিক যে প্রযুক্তি সেটাকে আমরা বলি গুই, গ্রাফিক্স ইউজার ইন্টারফেস। তো আমাদের অপারেটিং সিস্টেমে গ্রাফিক্স বেস সিস্টেম আমরা এটা জানি। তো এটা প্রথম যখন আবিষ্কার হয়েছে তখন 1983 সালের 10ই নভেম্বর। কত সালের? 1983 সালের 10ই নভেম্বর। আপনাদের ছোট প্রশ্ন, অনেক সময় এই প্রশ্নটি ইম্পর্টেন্ট হয়ে যেতে পারে যে কখন সর্বপ্রথম উইন্ডোজ চালু হয়। 1983 সালের 10ই নভেম্বর। আপনারা নোট করে নেবেন অথবা আপনার বইতে খুঁজে নেবেন। 1983 সালের 10ই নভেম্বর সর্বপ্রথম মাইক্রোসফট তাদের উইন্ডোজ সংস্করণ বের করে, সেটির নাম ছিল উইন্ডোজ 95। উইন্ডোজ 95। তো উইন্ডোজ 95 1995 সালে 32 বিটের অপারেটিং সিস্টেমে এটি উন্নতি করা হয়। আসলে প্রথম উইন্ডোজ যেটা ছিল সেটা 2.0 বলা হয় সেটাকে, তবে আসলে মানুষের কাছে যেটি পৌঁছেছে সেটি হলো উইন্ডোজ 95। আপনারা উইন্ডোজ 95 1995 সালে 32 বিটের, আমাদের কম্পিউটার নির্দিষ্ট কিছু বিটে পরিচালিত হয়। তো আমাদের যে মাইক্রোসফট উইন্ডোজ 95 সেটি হলো আসলে 32 বিটের। সেটি 1995 সালের 32 বিটের চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম আরও উন্নত হয়ে বাজারে আসে। গ্রাফিক্স, নেটওয়ার্ক, ইন্টারনেট ব্যবহারের সুবিধা থাকায় উইন্ডোজ 95 অনেক জনপ্রিয় হয়ে ওঠে মানুষের কাছে। এরপরে আমাদের যে জিনিসগুলো আমরা জানি, আমরা কয়টা পাইছি উইন্ডোজ 95 এর আধুনিক সংস্করণ হিসেবে আমরা পেয়েছি উইন্ডোজ 98, এবং তারপরে আমরা যেটি পেয়েছি সেটি হলো উইন্ডোজ অ্যান্টি, বা এটাকে 2000ও বলা হয়, 2000ও বলা হয়। তারপরে আমরা যেটি পেয়েছি উইন্ডোজ 2000 প্রফেশনাল এবং মিলেনিয়াম পেয়েছি একটি। এটি একদম আমাদের এই জিনিসগুলো একদম চলে না বললেই চলে। উইন্ডোজ 2000 প্রফেশনাল, যেটি আমরা জানি প্রফেশনাল। তারপরে আমাদের এসেছে উইন্ডোজ সার্ভার 2003, উইন্ডোজ সার্ভার 2003, এবং এরপরে যেটি এসেছে উইন্ডোজ এক্সপি। এবং আপনাদের বইয়ে যেহেতু পুরাতন সিলেবাসের অনেক নতুন সংযুক্ত হয়নি, এই জন্য আমরা আরও কয়েকটি জিনিস নতুন করে পেয়েছি। এক্সপির পরে যে জিনিসটি এসেছে আমাদের পরবর্তীতে এসেছে উইন্ডোজ 7, তারপরে এসেছে আমাদের উইন্ডোজ 8, এবং তারপরে আমরা এখন যেটি ব্যবহার করি আমাদের উইন্ডোজ 10। বর্তমানে আমরা সব পিসিতে আমাদের উইন্ডোজ 10 ব্যবহার করে থাকি। তো আমাদের এই সংস্করণগুলো ধারাবাহিকভাবে আমাদের সেই 1985 সাল থেকে আমাদের আজকে পর্যন্ত কত বছর হলো, আমাদের 1985 15 আর এখান দিয়ে 22, এই 37 বছরে আমরা এই সকল সংস্করণ পেয়েছি মাইক্রোসফটের সৌজন্য। এগুলো সব কিন্তু মনে রাখতে হবে মাইক্রোসফট কোম্পানি থেকে পাবলিশকৃত, সব মাইক্রোসফটের বিজনেস। আমরা যে বিল গেটসের নাম শুনি, তিনি শুধু এই উইন্ডোজের ব্যবসা করেই আসলে আমাদের সবচেয়ে বেশি উনি অর্থ অর্জন করেছেন, যেহেতু আমাদের পৃথিবীর বলতে গেলে প্রায় 90%-এর উপরে কম্পিউটারেই আসলে উইন্ডোজ ব্যবহার করা হয়, আর বাকি 10% 15% সেটি হলো অ্যাপল ব্যবহার করা হয়। তো আমাদের এই উইন্ডোজ এক্সপির বৈশিষ্ট্য সম্পর্কে আমরা এখন আলোচনা করব। আপনারা এই যে আমরা সফটওয়্যারগুলোর ইতিহাস বললাম, এই ইতিহাসগুলো আমাদের বইতে দেওয়া আছে, আপনারা অবশ্যই পড়ে নেবেন। পড়ে নিলে আপনাদের কম্পিউটার সম্পর্কিত জ্ঞানটি আরও বৃদ্ধি পাবে বলে আমরা আশা করি। এরপরে আমাদের যেটি আছে উইন্ডোজ অপারেটিংয়ের সিস্টেমের বৈশিষ্ট্য। উইন্ডোজ অপারেটিং সিস্টেমের
সিস্টেমের বৈশিষ্ট্য, যেটি আমাদের পরীক্ষা 2 মার্কের জন্য গুরুত্বপূর্ণ। আপনারা 2 মার্কের জন্য এই ধরনের প্রশ্ন পেয়ে থাকবেন। তাহলে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের বৈশিষ্ট্য হলো উইন্ডোজ হলো GUI। আপনারা প্রথমে লিখতে পারেন উইন্ডোজ হলো GUI টেকনোলজি। GUI তাহলে কি বললাম আমরা? গ্রাফিক্স ইউজার ইন্টারফেস। মনে রাখতে হবে গ্রাফিক্স ইউজার ইন্টারফেস। আপনি যখন আপনার ছাত্রকে পড়াবেন তখন আপনাকে এই জিনিসটি অবশ্যই বলতে হবে। সুতরাং আপনারা এখনই এটি ভালোভাবে আয়ত্ত করে নেবেন। GUI হলো গ্রাফিক্স ইউজার ইন্টারফেস ভিত্তিক অপারেটিং সিস্টেম। উইন্ডোজ হলো তাহলে কী ধরনের অপারেটিং সিস্টেম? GUI প্রযুক্তির। আপনাকে মনে রাখতে হবে এটা হলো GUI প্রযুক্তির অপারেটিং সিস্টেম। GUI কি? গ্রাফিক্স ইউজার ইন্টারফেস অপারেটিং সিস্টেম। এটি কত বিটের? এটি মনে রাখতে হবে। আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা বর্তমানে কিন্তু 32 বিটের না, শুধু 32 এবং 64 বিটের বা তবে প্রথম যখন আমাদের এটি আবিষ্কৃত হয় তখন 32 বিটের ছিল। এখন তাহলে কি কি বিটের আছে? এটি 32 বিট এবং 64 বিটের। 64 বিটের মাইক্রোপ্রসেসর আপনারা নিশ্চয়ই জানেন যে মাইক্রোপ্রসেসর হলো কম্পিউটারের মূল স্মৃতিশক্তি বা যার উপর ভিত্তি করে কম্পিউটার তৈরি হয়। তাহলে আমরা এটি হলো 32 বিটের এবং 64 বিটের এই 2 ধরনের মাইক্রোপ্রসেসর পাওয়া যায়। আমরা মাইক্রো চিহ্ন ব্যবহার করতে পারি। মাইক্রোপ্রসেসর দেখতে 2 রকম, এটা হলো মাইক্রো চিহ্ন আর এটার সাথে আপনি প্রসেসর লিখতে পারেন, সেটা একরকম, আর না হলে পুরোটা লিখবেন। মাইক্রো চিহ্ন দিয়ে আপনার মাইক্রোপ্রসেসর লিখতে পারেন। এরপরে আপনাদের যে জিনিসটা আছে, আমরা উইন্ডোজ কি? উইন্ডোজ একটি ইউজার ফ্রেন্ডলি ওএস। উইন্ডোজ একটি ইউজার ফ্রেন্ডলি ওএস। ওএস মানে কি? ওএস কেন লিখলাম? ওএস মানে আমাদের খেয়াল রাখতে হবে, আমরা সংক্ষেপে অপারেটিং সিস্টেমকে, এই অপারেটিং সিস্টেমকে সংক্ষেপে আমরা বলি, আপনারা খেয়াল রাখবেন অপারেটিং সিস্টেমের সংক্ষেপে নাম হলো ওএস। ওএস মানে ওএস যেখানে দেখবেন সেখানে আমরা বলবো অপারেটিং সিস্টেম। তারপর আমাদের যে বৈশিষ্ট্যটি রয়েছে সেটাই হলো চিত্রভিত্তিক GUI কমান্ড মুখস্থ করার প্রয়োজন হয়। আমরা কিন্তু এটাকে মুখস্থ করতে হয় না, যদি আমরা উইন্ডোজ পরিচালনা করি সেটাকে আমরা মুখস্থ করে নিতে হয় না। কিন্তু যখন ডস ভিত্তিক ছিল তখন আপনাকে কমান্ডটা মুখস্থ করে নিতে হতো, কিন্তু যখন চিত্রভিত্তিক চলে এসেছে তখন চিত্রভিত্তিকে কি করতে হয় না, অর্থাৎ GUI-তে কমান্ড মুখস্থ করতে হয় না। কমান্ড মুখস্থ করতে হয় না। তাহলে মোটামুটি 2 মার্কের জন্য আসে যদি আমরা এই 4টা বৈশিষ্ট্য আমরা লিখব। উইন্ডোজ হলো GUI ভিত্তিক অপারেটিং সিস্টেম, তারপরে আমরা বলবো এটি 32 বিট এবং 62 বিটের, এবং উইন্ডোজ একটি ইউজার ইন্টারফেস ফ্রেন্ডলি ওএস। ওএস মানে মনে রাখতে হবে অপারেটিং সিস্টেম, GUI মানে গ্রাফিক্স ইউজার ইন্টারফেস, এবং এটি চিত্রভিত্তিক, কমান্ড মুখস্থ করতে হয় না। আর আমাদের 2 মার্কের জন্য এর চেয়ে বেশি লেখার আমাদের প্রয়োজন নেই। তাহলে আমরা আমাদের মাইক্রোসফট এর সম্পর্কে আমরা মোটামুটি পরিচিত হলাম। তো শুধু দেখেন এই একটি অপারেটিং সিস্টেম তৈরি করার এবং সাথে সাথে মাইক্রোসফট অফিস, তারপরে আমাদের অফিস সফটওয়্যারগুলো তিনি তৈরি করেছেন, তিনি হলেন বিল গেটসের যে প্রতিষ্ঠান তৈরি করেছেন সেটা হলো বিল গেটসের প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি শুধুমাত্র এই সফটওয়্যারের ব্যবসা করে আমাদের আজকে তারা মাল্টিমিলিয়নার হয়ে গেছেন। এরপরে আমাদের যে অপারেটিং সিস্টেম রয়েছে সেটা হলো ইউনিক্স অপারেটিং সিস্টেম। ইউনিক্স অপারেটিং সিস্টেমে কি, তাহলে আমরা সেটা সম্পর্কে এখন জানবো। ইউনিক্স অপারেটিং সিস্টেম, ইউনিক্স অপারেটিং সিস্টেমটা হলো আসলে আমাদের কিছু কম্পিউটারে আমরা প্রোগ্রাম ব্যবহার করি, সার্ভার হিসেবে ব্যবহার করি, অর্থাৎ কম্পিউটারটাকে
হ্যাঁ, আমাদের ইউনিক্স হলো কি মাল্টি ইউজার, মাল্টি প্রসেসিং, মাল্টি টাস্কিং এবং মাল্টি হেডারিং। কোথায় করা হয়? আপনি দেখবেন যে যখন আপনি একটি ব্যাংকে গেলেন, ব্যাংকে দেখবেন যে অনেকের সামনে কম্পিউটার রয়েছে, ম্যানেজার সহ সবার সামনে একটি কম্পিউটার রয়েছে, কিন্তু এটির সিস্টেম কিন্তু একটা জায়গায় রয়েছে শুধুমাত্র। এটির হার্ড ড্রাইভ কিন্তু একটি, অর্থাৎ এটির একটি সার্ভার হিসেবে এটি একটি সার্ভার হিসেবে কাজ করে। তো যদি আপনি সার্ভার হিসেবে কাজ করতে হয় তাহলে আপনাকে তখন এই অপারেটিং সিস্টেমটা ব্যবহার করতে হবে। এই অপারেটিং সিস্টেমটা ব্যবহার করলে মাইক্রোসফট উইন্ডোজও পারা যায়, কিন্তু ওখানে কাজটি অত দক্ষভাবে হয় না। এইটাতে যেই রকমভাবে দক্ষভাবে সেটি সম্পন্ন করা হয়। তাহলে আপনার এই অপারেটিং সিস্টেমটা ব্যবহার করা হলে আপনার একটা সার্ভার থেকে আপনি একটা প্রতিষ্ঠানের যত কম্পিউটার আছে সব কম্পিউটার পরিচালনা করা সম্ভব। দেখবেন যে প্রত্যেকটা ব্যাংকের যার ডেস্কের সামনেই যাবেন সেখানেই আপনার অ্যাকাউন্ট নম্বর দেখা যাবে, আপনার অ্যাকাউন্টের তথ্যগুলো জানা যাবে। এগুলো সব কিন্তু একটা জায়গা থেকে আসার কারণেই খুব সহজেই সবাই এটি ইউজ করতে পারবে। এটি কে আবিষ্কার করেছেন? যা 1969 সালে কেন থমসন তিনি সর্বপ্রথম এটি তৈরি করেছেন। যদি এটি পাবলিকলি খুব জনপ্রিয় না, এটি হলো মূলত কোনো প্রতিষ্ঠানের জন্য আমরা এটি ব্যবহার করে থাকি। সাধারণত বিভিন্ন গ্রুপ অফ কোম্পানি এবং ব্যাংক, তারপরে বিমা এবং এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে এই অপারেটিং সিস্টেমটি ব্যবহার করা হয়ে থাকে। এটি ড্যানিশ রিচ ল্যাবে কেন থমসন সর্বপ্রথম এটি আবিষ্কার করেন। তো আমরা এটি মূলত আমরা এখানে আরও অনেক ইতিহাস দেওয়া আছে। এটা একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক এবং ওয়াইড এরিয়া নেটওয়ার্ক তথা ইন্টারনেট সার্ভারে ইউনিক্স বহুত ব্যবহৃত। আমরা যেটা বললি লোকাল এরিয়া ল্যান। আপনারা জানেন নেটওয়ার্কের বিভিন্ন পদ্ধতি আছে, ল্যান, ম্যান, ওয়ান। তো আমাদের ল্যান সিস্টেমের মধ্যে সাধারণত এটি ব্যবহার করা। ল্যান কি? ল্যান হলো লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্ক বলতে বোঝা যায় মনে হয় আমাদের কোনো বাসস্থান অথবা কোনো বড় বিল্ডিং, সেখানেও আমরা ইচ্ছা করলে লোকাল এরিয়া নেটওয়ার্ক ব্যবহার করতে পারি, অথবা কোনো বড় প্রতিষ্ঠান। তারপর ম্যান বলতে আমরা বলি মেট্রোপলিটন নেটওয়ার্ক। এটি হলো কোনো শহরের জন্য যদি আমরা কোনো নেটওয়ার্ক ব্যবহার করি আলাদা, এটি নির্দিষ্ট শহরে, এটা আমাদের দেশে এখনও ওইভাবে শুরু হয়নি, তবে বিদেশে আমাদের বিভিন্ন দেশ যেমন নিউ ইয়র্ক সিটির জন্য তাদের আলাদা নেটওয়ার্ক রয়েছে, ম্যানহাটনের জন্য তাদের আলাদা নেটওয়ার্ক রয়েছে। তো এই ধরনের নেটওয়ার্ককে আমরা বলি ম্যান। ম্যান মানে হলো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ল্যান মানে হলো লোকাল এরিয়া নেটওয়ার্ক, আর এটা হলো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এইটা আমরা ব্যবহার করে থাকি, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক এটা আমরা আমাদের যে মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করি সেটা এক ধরনের ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, এটা আমরা ব্যবহার করে থাকি। তো এই ধরনের নেটওয়ার্কগুলোতে যদি আমরা পরিচালনা করতে চাই তাহলে আমরা ইউনিক্স অপারেটিং সিস্টেমটা ব্যবহার করে থাকি। আপনারা আশা করি বুঝছেন। অর্থাৎ ইউনিক্স অপারেটিং সিস্টেমটা হলো মূলত কোনো জায়গায় একটা নির্দিষ্ট এরিয়ায় যদি আমরা নেটওয়ার্কিংয়ের আওতায় একটি কম্পিউটার নিয়ে আসতে চাই তাহলে সেই কম্পিউটারে আমরা কি করব? ইউনিক্স অপারেটিং সিস্টেমটা লোড করব। তাহলে ইউনিক্স অপারেটিং সিস্টেমের বৈশিষ্ট্যটা কি? ইউনিক্স অপারেটিং সিস্টেমটা হলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, সিতে লেখা। আমরা যে সিটা করতেছি, তবে আমাদের এই নর্মাল সি যে ভার্সন আছে সেটা থেকেও আর উন্নত মানের যে সি ল্যাঙ্গুয়েজ রয়েছে সেই ল্যাঙ্গুয়েজে এটি লেখা। তাহলে আমরা ইউনিক্স অপারেটিং সিস্টেমের 3-4টা বৈশিষ্ট্য আমরা শিখি। ইউনিক্স অপারেটিং সিস্টেমের বৈশিষ্ট্য। সিস্টেমের বৈশিষ্ট্য। তাহলে ইউনিক্স অপারেটিং সিস্টেমের বৈশিষ্ট্য কি? এটি ইউনিক্স অপারেটিং সিস্টেম হাই লেভেল ল্যাঙ্গুয়েজ সিতে লেখা বলে এটি
সুপার কম্পিউটারও কি করা যায়, ব্যবহার করা যায়। সুপার কম্পিউটারে ব্যবহার করা যায়, মেইন ফ্রেম কম্পিউটারে ব্যবহার করা যায়। আপনাদের একটি ক্লাসে আমরা সুপার কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার এগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম। সুপার কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার এবং মাইক্রো কম্পিউটারও এটি ব্যবহার করা যায়। মাইক্রো কম্পিউটার হলো আমরা যে কম্পিউটারগুলো ব্যবহার করি সেই কম্পিউটারগুলোকে আমরা মাইক্রো কম্পিউটারও বলে থাকি। মাইক্রো কম্পিউটারে ব্যবহার করা যায়। তাহলে আমরা একটি বৈশিষ্ট্য পেলাম। এরপর আমরা দেখতে পারি কি, আমরা লিখব ডাটা এবং প্রোগ্রামের অ্যাকুরেসি এটার খুবই শক্তিশালী। ডাটা এবং প্রোগ্রামের সিকিউরিটি খুব শক্তিশালী। ডাটাও বা প্রোগ্রামের সিকিউরিটি খুব শক্তিশালী। নিচে তো আমি আনি না। হ্যাঁ, তারপরে কি, তারপরে হলো মেশিনের আর্কিটেকচার সম্পর্কে, মেশিনের আর্কিটেকচার সম্পর্কে ইউজারের জানার প্রয়োজন নেই বিধায়, এটা লাইন শেষ করি, নেই বিধায় আমাদের ইউনিক্স ব্যবহার করে যে কোনো, আমি তো অনেক আগ থেকে লেখি অভ্যস্ত, তো অনেকে তো যে অজস্রে তো এগুলো লেখি অভ্যস্ত না, কথা বুঝো না। যে কোনো প্রোগ্রামকে বিভিন্ন আর্কিটেকচার চালানো সম্ভব। যে কোনো প্রোগ্রামকে বিভিন্ন আর্কিটেকচারে চালানো সম্ভব। তো আমরা মোটামুটি অনেকগুলো শিখবো না, আমি কমাই দিচ্ছি, কিন্তু সবগুলো শিখতে হবে, এটা মনে রাখতে হবে। এখানে 3টা দিলাম, তাহলে আমাদের ইউনিক্স অপারেটিং সিস্টেমের এই বৈশিষ্ট্যগুলো আপনারা অবশ্যই শিখে নেবেন, কারণ এগুলো আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আর একটা দরকার আছে, ল্যান ওয়ান ম্যান আমরা যেটা লিখেছিলাম, এটাতে ইউনিক্স সিস্টেম ব্যবহৃত হয়, এই কথাটা লিখবেন। একটা হলো 4 নাম্বার, ল্যান ম্যান এবং ওয়ান। তাহলে আমরা এটা কিন্তু শিখছি। আমরা ল্যান মানে লোকাল এরিয়া নেটওয়ার্ক, ম্যান মানে মেট্রোপলিটন, ওয়ান মানে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। নেটওয়ার্কের সার্ভারে এটি ব্যবহৃত হয়। নেটওয়ার্ক সার্ভারে ইউনিক্স ব্যবহৃত হয়। তাহলে মোটামুটি আমাদের ইউনিক্স অপারেটিং সিস্টেমের বৈশিষ্ট্যটা আমরা শেষ করলাম। তারপরে আমাদের যেটি রয়েছে লিনাক্স অপারেটিং সিস্টেম। লিনাক্স অপারেটিং সিস্টেম আমরা আলোচনা করব এখন। লিনাক্স অপারেটিং সিস্টেম, লিনাক্স অপারেটিং সিস্টেম এটি কি? লিনাক্স অপারেটিং সিস্টেমটা হলো আমাদের এখানে
যেটা হিস্টোরি দেওয়া আছে, আমরা বৈশিষ্ট্যটাও একটু পরে দেখছি। 1991 সালে ফিনল্যান্ডের একজন ছাত্র লিনাস টরভালডস মাত্র 22 বছর বয়সে কম্পিউটারে বিশ্বের অন্যতম সেরা অপারেটিং সিস্টেম, এটাকে বিশ্বের সেরা অপারেটিং সিস্টেম, যদিও আমরা মাইক্রোসফট উইন্ডোজ ব্যবহার করি বা অ্যাপল কম্পিউটার ব্যবহার করি, তবে লিনাক্স হলো সবচেয়ে বেশি সোর্স সমৃদ্ধ একটি অপারেটিং সিস্টেম। এটির প্রথম ভার্সন তিনি লেখেন, সোর্স কোড ইন্টারনেটে বিনামূল্যে ছেড়ে দেন, এবং এটি তিনি প্রথম। আমাদের অনেক কিছু বিনামূল্যে যেটা পাওয়া যায় সেটি আমরা গ্রহণ করি না, কিন্তু এই লিনাক্সটা আসলে বিনামূল্যে পাওয়া যায়, কিন্তু সে দেখা গেছে যে আমরা সেটি কী করি না, ব্যবহার করি না। তো লিনাক্সটা এখনও কম্পিউটারে বিনামূল্যে পাওয়া যায়। লিনাক্সটা কি অনেক দ্রুত এবং দ্রুত গতির একটি জিনিস। লিনাক্স অপারেটিং সিস্টেমের বৈশিষ্ট্য কীরকম? লিনাক্স হলো ফাস্ট, লিনাক্স হলো ফাস্ট, ফ্রি এবং স্টেবল অপারেটিং সিস্টেম। স্টেবল অপারেটিং সিস্টেম, এটির প্রধান বৈশিষ্ট্য হলো এটি খুব দ্রুত গতির হয় এবং এটি ফ্রি, সম্পূর্ণ ফ্রি। মাইক্রোসফট উইন্ডোজ কিন্তু আমরা ব্যবহার করি সেটা হলো করপ্টেড, আমরা সফটওয়্যার ব্যবহার করি, আমরা এগুলো সাধারণত কিনে ব্যবহার করি না দেখে আমাদের কাছে হয়তো ফ্রি, তারপরেও আমরা কিন্তু অনেক সময় এটি ব্যবহার করতে গেলেও অনেক ঝামেলা হয়। কিন্তু লিনাক্স সম্পূর্ণ ফ্রি এবং এটি খুবই স্টেবল, কম্পিউটারে খুবই ভালোভাবে স্টেবল করে, এটিতে কোনো সমস্যা সৃষ্টি হয় না সহজে, এই জন্য এটি আসলে খুবই জনপ্রিয় অনেকের কাছে, যদিও আমাদের দেশে আমরা খুব কম লোকে এটি ব্যবহার করে। এটি ইউনিক্সের সাথে অতি সহজেই কম্প্যাটেবল, মানে অর্থাৎ ইউনিক্স সফটওয়্যারের সাথে এটি সহজেই যায়। ওইখানে ইচ্ছা করলে ইউনিক্সের সাথেই আপনি কী করতে পারবেন, লিনাক্স সফটওয়্যারটা লিনাক্স অপারেটিং সিস্টেমটাও ব্যবহার করতে পারবেন অতি সহজে, কম্প্যাটেবল। তারপরে এটিকে আমরা বলতে পারি যে এটি একটি মডুলার এবং কনফিগার করা সহজ। এটি মডুলার এবং এটি মডুলার এবং একে কনফিগার করা সহজ। কনফিগার করা সহজ। তারপর আমরা আরেকটি বৈশিষ্ট্য লিখি, এটি হলো এটি GNU সফটওয়্যারে সাপোর্ট করে, এটির দরকার না। এক্স উইন্ডোজ সিস্টেমে এটি সাপোর্ট রয়েছে, এতে বিল্ট ইন নেটওয়ার্কিং সাপোর্ট রয়েছে, এটি ইম্পর্টেন্ট একটি টপিকস। এতে বিল্ট ইন নেটওয়ার্ক সাপোর্ট রয়েছে, অর্থাৎ নেটওয়ার্কের জন্য আপনাকে আলাদা কোনো সেটিং দিতে হবে না, নেটওয়ার্ক অটোমেটিক কী রাখবে, এখানে সাপোর্ট করে নিবে, সাপোর্ট রয়েছে। তাহলে আমরা মোটামুটি লিনাক্সের অপারেটিং সিস্টেম, এর মধ্যে অপারেটিং সিস্টেমের প্রকারভেদ আমরা পড়বো এরপরে। অপারেটিং সিস্টেমের প্রকারভেদ হলো বিভিন্ন আমাদের টেক্সট ভিত্তিক, যে অপারেটিং সিস্টেমটা আমি আমার জীবনের প্রথম যে কম্পিউটারটা কিনেছিলাম সেখানে ব্যবহার করেছিলাম। আমরা তখন 2001 সালে আমার প্রথম কম্পিউটার কিনা, তো আমরা সে সময় ডস ভিত্তিক উইন্ডোজ ব্যবহার করতাম, তো সেখানে লিখে লিখে অনেক কাজ করতে হতো, তো সেটা এখন আর আসলে আমাদের কোথাও কাজে লাগে না, যে জন্য আমরা আর এটি ব্যবহার করি না। তো ইউজার ইন্টারফেস অনুসারে দুই প্রকার আপনারা বলবেন, ইউজার ইন্টারফেস হিসেবে দুই প্রকার। এক নম্বর হলো আমরা টেক্সট ভিত্তিক, এটা হলো টেক্সট বেস ইন্টারফেস, টেক্সট বেস ইন্টারফেস। আরেকটা হলো আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছি, সেটা হলো গুই, এটা লিখলে হবে গুই, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস।
তারপরে আমাদের যেটি রয়েছে ব্যবহারকারী অনুসারে আমাদের সিঙ্গেল ইউজার, মাল্টি ইউজার, এটি গুরুত্বপূর্ণ না, আমাদের এই জিনিসটা বেশি গুরুত্বপূর্ণ। আর একটা মনে রাখবেন যে এরপরে হলো ব্যবহারকারী অনুযায়ী আমরা সিঙ্গেল ইউজার, মাল্টি ইউজার, প্রসেস অনুসারে সিঙ্গেল প্রসেসিং অপারেটিং সিস্টেম, মাল্টি প্রসেসিং, মালিকানা সত্য হিসেবে ওপেন সোর্স এবং প্রোপ্রাইটারি অপারেটিং সিস্টেম। তো টেক্সট ভিত্তিক অপারেটিং সিস্টেমটা কি? কম্পিউটার পরিচালনার জন্য পূর্বে টেক্সট ভিত্তিক অপারেটিং সিস্টেম ব্যবহার করতে হলো। সেখানে কি করা হতো, আমরা যেই রকম আমাদের সি প্রোগ্রামে যেমন আমরা এরকম লিখতাম, আপনারা দেখেছেন, আমরা এখনও studio.h এরকম ধরনের প্রোগ্রাম দিয়ে, ল্যাঙ্গুয়েজ দিয়ে, বিভিন্ন টেক্সট দিয়ে কি করা হতো, আমাদের এই অপারেটিং সিস্টেমটা তৈরি করা হতো। এবং আপনি চালাতে গেলেও ঠিক এরকম আমাদের একরকম দেখবেন যে আমাদের এখনও ডস ভিত্তিক, আমাদের যখন স্টার্টে যাবেন সেখানে গিয়ে ডস ভিত্তিক একটা কমান্ড রয়েছে, মাইক্রোসফট কমান্ড প্রম্পট, খেয়াল রাখবেন কী নাম, কম্পিউটারে ঢুকবেন সেখানে যা দেখবেন যে মাইক্রোসফট কমান্ড প্রম্পট। তো এটা কি করে, ওখানে যখন আপনি ক্লিক করবেন তখন সেখানে দেখবেন যে একটা ব্লিঙ্ক, বারবার ব্লিঙ্ক করতেছে, এভাবে ব্লিঙ্ক করতেছে। তো সেখানে গিয়ে আপনি যদি এভাবে কমান্ড দেন সি হ্যাশ, হ্যাঁ ধরেন আপনি লিখলেন, আপনার ওখানে কোনো একটা ফাইলের নাম আছে ফোল্ডার, তো আপনি যদি ওখানে এটা ক্লিক করেন তাহলে আপনার অটোমেটিক কি ফোল্ডারটা ওখানে খুলবে, ডসের মধ্যে খুলবে। তো ওই জায়গায় গেলে আপনারা মূলত আপনাদের ডসের আইডিয়াটা পাবেন, ওখানে কিছুটা ডসের আইডিয়া আছে, তবে সেখানে কাজ করাটা আমাদের জন্য বর্তমানে অনেক ডিফিকাল্ট, যেহেতু আমরা গুইয়ের সাথে সম্পৃক্ত বেশি, আমরা গুইটা বুঝি, কিন্তু চিত্রভিত্তিক আমরা কোনো একটা চিত্র দেখে সহজেই ক্লিক করে ওখানে যেতে পারি, কিন্তু আমরা ডস সিস্টেমের সাথে তেমন একটা অভ্যস্ত নয়, যেহেতু আমরা এটি খুবই কম ব্যবহার করেছি বা এখন তো আমরা ব্যবহার করি নাই। তো ডস বা ইউনিক্স অপারেটিং সিস্টেমটাও পুরো ডস ভিত্তিক। আর চিত্রভিত্তিক তো আমরা আলোচনা করেছি অনেক, চিত্রভিত্তিক আমরা দেখি যে সব জায়গায় চিত্র রয়েছে। তো এরপরে আমরা যে জিনিসটি আলোচনা করব সেটি হলো সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম। সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেমের মধ্যে সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম, যে অপারেটিং সিস্টেমে একক সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম। তো যে অপারেটিং সিস্টেম একক ব্যবহারকারী বা একক টার্মিনাল যুক্ত কম্পিউটার একক ব্যবহারকারী পরিচালনা করে থাকে, এরকম লিখতে হবে, একক ব্যবহারকারী পরিচালনা করে। আপনারা দেখবেন এটি যে আপনি ইচ্ছা করলে অন্যান্য ইউজারকে কি করতে পারবেন, ব্লক করতে পারবেন। একক ব্যবহারকারী পরিচালনা করতে পারে, তাকে সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম বলা। এরপরে হলো বহু ইউজার, যেখানে আমরা আমাদের উইন্ডোজে এখন মাল্টি ইউজার ব্যবহার করতে পারি। ইচ্ছা করলে আপনি দেখবেন যে যদি ইউজারে যান সেখানে মাল্টি ইউজার তৈরি করে আপনি সেটা ব্যবহার করতে পারবেন। তো আপনারা এখানে মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম, এখানে আপনি দেখতে পারেন যে কম্পিউটারের রিসোর্স সমূহ একাধিক, যে কম্পিউটারের রিসোর্স সমূহকে
একাধিক ইউজার ব্যবহার করতে পারে তাকে আমরা মাল্টি ইউজার বলবো। তাকে এই যে মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম বলে। তাহলে আপনারা এভাবে লিখলে আমাদের মোটামুটি এটি চলে আসবে। এরপরে হলো আমাদের মাল্টিটাস্কিং। মাল্টিটাস্কিং কি? একটি নির্দিষ্ট সময়ে একাধিক টাস্ক বা প্রোগ্রামকে কম্পিউটারে এক্সিকিউট করে আমরা মাল্টিটাস্কিং বলি তাকে। কীরকম আপনারা এই জিনিসটি বুঝে নেন। যেটা হলো আমরা দেখা গেছে যে ফেসবুক খুললাম আমাদের গুগল ক্রমে, আবার কি করলাম এখান দিয়ে আমাদের মাইক্রোসফট অফিস পরিচালনা করলাম, আবার আরেকটা সফটওয়্যারে আমরা মাইক্রোসফট গ্রাফিক্সের অ্যাডোবি ফটোশপের মধ্যে আমরা গ্রাফিক্সের কাজ করলাম। তাহলে একটি নির্দিষ্ট সময়ে যদি আমরা একাধিক প্রোগ্রাম পরিচালনা করি মাল্টিটাস্কিং বলি তাকে। মাল্টিটাস্কিং কি? তাহলে একই সময়ে একাধিক প্রোগ্রামকে কোনো কম্পিউটার যদি এক্সিকিউট করতে পারে তাকে মাল্টিটাস্কিং বলা হয় তাকে। তাহলে একই সময়ে আমরা তো সাধারণত এখন আমরা প্রায় সব ধরনের আমাদের মোবাইলেও আমরা একই সময়ে কী করতে পারি? একাধিক প্রোগ্রাম চালু করতে পারি বা একাধিক প্রোগ্রাম চালাতে পারি। একেই আমরা বলি মূলত মাল্টিটাস্কিং। তো মাল্টিটাস্কিং আবার দুই ধরনের হয়ে থাকে। একটা হলো ফ্রি এমপিটিটিভ মাল্টিটাস্কিং, একটা হলো কি ফ্রি এমপিটিভ মাল্টিটাস্কিং আরেকটা হলো আমাদের কোঅপারেটিভ মাল্টিটাস্কিং। তাহলে আমাদের ফ্রি অপারেটিভ কি? ইন দিস সিস্টেম দ্য অপারেটিং সিস্টেম প্যারালাল অন আউট সিপিইউ টাইম স্লাইস টু নিড ইট। আর সেটা হলো যদি ফ্রি এমপিটিটিভ হয় সেটা হলো ইন দিস সিস্টেম দ্য অপারেটিং সিস্টেম পার্সেল আউট অফ সিপিইউ টাইম স্লাইস টু নিড ইট। অর্থাৎ আমরা যদি দেখি যে ফ্রি এমপিটিটিভ হলো আমাদের একটা জিনিসকে আমরা ইচ্ছা করলে মিনিমাইজ করে নিচে রেখে আরেকটাকে উপরে উঠাই নিই, আর কোঅপারেটিভ হলো একসাথে আমরা ইচ্ছা করলে পাশাপাশি রেখেও কাজ করতে পারি। তো এটা আমাদের কম্পিউটারগুলোতে সাধারণত আমরা লং টাইমে এখন আমরা অপারেটিং সিস্টেমগুলোকে পাশাপাশি রেখেই আমরা কী করতে পারি? কাজ করতে পারি। তো আমাদের এখানে একটি পার্থক্য রয়েছে সিঙ্গেল ইউজার এবং মাল্টি ইউজার অপারেটিং সিস্টেমের পার্থক্য আপনারা এটা বলবেন এখানে 91 পৃষ্ঠায় এটি পড়ে নেবেন। এরপরে আমরা যে অনুশীলনীতে চলে আসি, অনুশীলনীতে আমাদের রয়েছে আমরা কী কী প্রশ্ন পড়তে পারি। এক, অপারেটিং সিস্টেম কি আমরা এটি পড়ব। তারপরে আমরা পড়ব 5 নাম্বার পার্সোনাল কম্পিউটারের অধিক ব্যবহৃত অপারেটিং সিস্টেমগুলো কী কী। তারপরে অপারেটিং সিস্টেমগুলোর বিবর্তন কী কী। অবশ্যই আমরা নামগুলো আমরা লিখেছিও এখানে, আমরা এগুলো শিখব। ওখানে যে লিস্টটা দিয়েছি ওই লিস্টটা আপনারা লিখলেই আমাদের হয়ে যাবে যে অপারেটিং সিস্টেমের বিবর্তনগুলোর নাম এই। এবং আমাদের এখানে কিছু মিসিং রয়েছে বইতে, আমরা সেগুলো আমাদের বোর্ডে লিখিয়ে দিয়েছি। ওই বোর্ডের লেখাটা আপনারা যদি এখন না লিখে থাকেন তাহলে প্রয়োজনে ভিডিওটা আবার প্রথম থেকে চালিয়ে ওখানে গিয়ে স্টপ করে আপনারা ওই জিনিসগুলো লিখে নেবেন। এরপরে উইন্ডোজ কী ধরনের অপারেটিং সিস্টেম সেটি আমাদের এখানে আমরা পড়াইছি। আমরা এরপরে আমাদের যে জিনিসগুলো আমরা অপারেটিং সিস্টেমের বৈশিষ্ট্যগুলো লিখে দিয়েছি, আপনারা এই প্রশ্নগুলো পড়বেন। এখানে 16 নাম্বার, তারপরে আপনারা পড়বেন 17, 18, 20 এই প্রশ্নগুলো, এবং সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে 1 নাম্বার আমরা অলরেডি পড়িয়েছি আপনাদেরকে। তারপরে আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেম বলতে কী বুঝো 7 নাম্বার, তারপরে 10 নাম্বার, এগুলো আমরা সব
সংক্ষিপ্ত করে আপনাদেরকে লিখে দিয়েছি 8 নাম্বার, এগুলো আপনারা পড়ে নেবেন। এবং অপারেটিং সিস্টেমের কার্যাবলী বর্ণনা করা 2 নম্বর প্রশ্ন, এবং ইউনিক্স অপারেটিং সিস্টেম এবং লিনাক্স 4 এবং 5। তাহলে 2, 4, 5 এই 3টা প্রশ্ন আপনারা বাসায় পড়ে নেবেন। আপনাদেরকে আবারও বলছি, আমরা চাই আপনারা ভালো রেজাল্ট করেন, এই জন্য বাসায় একটু হলেও পড়ালেখা করার দরকার রয়েছে। আমরা আশা করি আপনারা আপনাদের পড়ালেখা চালিয়ে যাবেন। যদিও অনেকে পড়ালেখার পাঠ শেষ করেছেন, এখন আবার নতুন করে এই কোর্সে ভর্তি হয়েছেন, তবে অনেকেই আসলে শিক্ষকতার সাথে সম্পৃক্ত রয়েছেন। সুতরাং আশা করি পড়ালেখা খুব ডিফিকাল্ট না। আমি আমার স্টুডেন্ট অবস্থা থেকে টিচার অবস্থায় আরও বেশি পড়েছি, তো আপনারাও আশা করি পড়বেন। আজকের মতো এখন এই পর্যন্তই। আমরা এর পরবর্তী ক্লাসে আমরা আমাদের ষষ্ঠ অধ্যায় সম্পর্কে আলোচনা করব। আপনারা আশা করি আমাদের সঙ্গে থাকবেন। সবাইকে এখনকার মতো ধন্যবাদ জানাচ্ছি। কিছুক্ষণ পরে আমরা আরেকটি ক্লাস পরিচালনা করব। আপনারা আশা করি আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।